হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। সো আমরা তোমাদের জন্য চাণক্য ব্যাচ স্টার্ট করেছি, যেটার মধ্যে তোমরা কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে। টেট টু সিলেবাসের ফুল সিলেবাসের কনসেপ্ট ক্লাস তোমরা পেয়ে যাবে, যেটার মধ্যে প্রতিটা ক্লাসের মধ্যে কিন্তু ডিপলি ডিসকাস করা হয়েছে প্রতিটা টপিকই। তার পাশাপাশি কনসেপ্টের পাশাপাশি থাকছে ওয়ান লাইনার কোশ্চেন এবং পিডিএফ নোটস। সেই ক্লাসের পিডিএফ নোটসগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি এবং 4 লেন্থের মক টেস্ট, পুরো সিলেবাস থেকে 4 লেন্থের মক টেস্ট। তো কনসেপ্ট ক্লাস উইথ কোশ্চেন আনসার, তারপর হচ্ছে পিডিএফ নোটস আর মক টেস্টও আমরা পাচ্ছই এই যে চাণক্য ব্যাচের মধ্যে। এখন আমরা দ্য সাকসেস মাস্টার চাণক্য ইউটিউব ক্লাসও শুরু করছি। এটার মধ্যে 7000 এমসিকিউ সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 7000 এমসিকিউ সিরিজের মধ্যে তোমরা সিডিপি থেকে, বেঙ্গলি থেকে, ইংলিশ থেকে, এসএসটি পার্টগুলো থেকে, সবগুলি থেকে কিন্তু ক্লাস পেয়ে যাবে। সো সেই 7000 এমসিকিউ সিরিজের যে সিডিপি থেকে সিডিপি মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউস আজকে নিয়ে এসেছি। এটা হলো প্র্যাকটিস সেট 3। ওকে, তার আগে আরও 2টা প্র্যাকটিস সেট করিয়েছি সিডিপি থেকে। যারা দেখোনি তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে পারো। এবং সেই প্রতিটা টপিকেরই কনসেপ্ট ক্লাস, পিডিএফ নোটস এগুলি কিন্তু চাণক্য ব্যাচের মধ্যে রয়েছে। সেগুলি তোমরা যদি পেতে চাও, তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই চাণক্য ব্যাচটা তোমরা পেয়ে যাবে। আর এই যে 7000 এমসিকিউ সিরিজটা আমরা করাচ্ছি, এইটার যে পিডিএফগুলো তোমরা অনেকেই বলেছো এই পিডিএফগুলো কীভাবে পাবে। এই পিডিএফগুলো কিন্তু সেই চাণক্য ব্যাচের মধ্যে ইনক্লুড করা হবে, সেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো যারা যারা চাণক্য ব্যাচটা নিতে চাও, তোমরা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে, সেখানে মধ্যে তোমরা এই চাণক্য ব্যাচটা পেয়ে যাবে। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলস আমি বলে দেবো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো ফ্রেন্ডস, আজকে ক্লাসের প্রথম কোশ্চেনটাই হলো প্রাথমিক স্তরে একজন শিক্ষকের বিভিন্ন গুণাবলী এবং দক্ষতা থাকা বাঞ্ছনীয়। নিচের কোন গুণ এই স্তরের শিক্ষকের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? যে প্রাথমিক স্তরে একজন শিক্ষকের, একজন টিচারের বিভিন্ন গুণ থাকতে লাগে, কিছু কোয়ালিটিস থাকতে লাগে, গুণ থাকতে লাগে এবং কিছু দক্ষতা থাকা খুবই ইম্পর্টেন্ট, খুবই বাঞ্ছনীয়। যে স্কিল থাকতে লাগবে, গুণ থাকতে লাগবে, মানে কি যে গুণাবলী থাকতে লাগবে, দক্ষতা থাকতে লাগবে একজন শিক্ষকের প্রাথমিক স্তরে। এবং সেই গুণগুলি এই স্তরের মধ্যে, যে প্রাথমিক স্তরের মধ্যে শিক্ষকের কোন গুণ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটা কোনটা হবে? তো এখানে কি কি রয়েছে দেখো। শিখনের জন্য অত্যন্ত উৎসাহ, ধৈর্য এবং অধ্যবসায়, তারপর হচ্ছে বিষয়বস্তু পর্যাপ্ত জ্ঞান এবং শিক্ষণ দক্ষতা, শিক্ষাদানের ক্ষেত্রে উপযুক্ত ভাষা ব্যবহার করা দক্ষতা। এগুলি থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হলো বিষয়বস্তু পর্যাপ্ত জ্ঞান এবং শিক্ষণ দক্ষতা। যে প্রাথমিক স্তরে একজন শিক্ষকের এই গুণটা থাকা খুবই দরকার, যে সেই স্কিলটা থাকতে লাগবে, যে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেই বিষয়টা, সেই সাবজেক্টটার প্রতি মানে একদম পর্যাপ্ত জ্ঞান থাকতে লাগবে, নলেজ থাকতে লাগবে। এবং কিভাবে পড়াচ্ছে, প্রথম সাবজেক্টের নলেজ তো থাকতে লাগবে, তার পাশাপাশি কিভাবে পড়াচ্ছে, কোন ওয়েতে পড়ানো হচ্ছে, কোন টিচিং স্টাইলটা অ্যাডাপ্ট করা হচ্ছে, পড়ানোর স্টাইলটা কীরকম, এক্সপ্লেনেশন স্কিল কীরকম, সেটারও কিন্তু একটা মানে টিচিং স্কিল থাকতে লাগবে, দক্ষতা থাকতে লাগবে। এটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, বিষয়বস্তু পর্যাপ্ত জ্ঞান এবং শিক্ষণ দক্ষতা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বরে, নিচের কোনটি প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা কি? প্রগ্রেসিভ এডুকেশন। প্রগ্রেসিভ এডুকেশন সিস্টেমে কিন্তু সেপারেটভাবে ক্লাস রয়েছে। চাণক্য ব্যাচের মধ্যে অলরেডি ক্লাসটা আপলোডেড রয়েছে, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। সো এখান থেকে কোনটা প্রগতি শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? তো প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সময় নির্ঘণ্ট এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার ব্যবস্থার ক্ষেত্রে নমনীয়তা বজায় রাখা। যে সময় নির্ঘণ্ট এবং শ্রেণীকক্ষের মধ্যে যে শিক্ষার্থীদের যে বসার ব্যবস্থাটা, সেই ক্ষেত্রে নমনীয়তা বজায় রাখা, এটা হলো একটা প্রোগ্রেসিভ এডুকেশন একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স। বাকিগুলি যে রয়েছে, নির্দিষ্ট পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে নির্দেশাদান, যে নির্দিষ্ট কোনো পাঠ্যপুস্তকের বিষয়ের উপর মানে শুধু বুকিশ ল্যাঙ্গুয়েজের উপরই যে এটার উপর ভিত্তি করে পড়ানো হবে, এটা কোনো প্রোগ্রেসিভ এডুকেশনের মানে বৈশিষ্ট্য না। শুধুমাত্র টেক্সট বুকের উপর বা শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে পড়াটা করানো উচিত না, তার বাইরেও অনেক কিছু রয়েছে, তো এটা হবে না। নেক্সট, পরীক্ষা ভালো নম্বর প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা। শুধু পরীক্ষার মধ্যে ভালো নাম্বার পেলেই হবে না, তার পাশাপাশি আর অন্যান্য অনেক বিষয় রয়েছে, সেগুলির প্রতিও যে গুরুত্ব দিতে লাগবে। তো এটা প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার একটি বৈশিষ্ট্য নয়। প্রায় প্রায় পরীক্ষা এবং মূল্যায়নের আয়োজন করা, যে শুধু পরীক্ষা আর মূল্যায়নের আয়োজন করা, শুধু এগুলি নেই, এগুলি ছাড়া আরও অনেক কিছুই আছে, তাহলে এগুলি হবে না। তো অ্যাকচুয়ালি কারেক্ট আনসারটা হবে সময় নির্ঘণ্ট এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার ব্যবস্থার ক্ষেত্রে নমনীয়তা বজায় রাখা। তো এইটা হলো প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বরে রয়েছে
প্রগতিশীল শিক্ষার সাপেক্ষে জন ডিউর মতে নিচে কোনটি সঠিক? যে প্রগতিশীল যে শিক্ষাটা রয়েছে, প্রোগ্রেসিভ এডুকেশন নিয়ে জন ডিউ কি বলেছেন, যে কোন মতামতটা এখানে কারেক্ট হবে? যে জন ডিউ প্রগতিশীল শিক্ষা নিয়ে কিছু তথ্য দিয়েছেন, তার মধ্যে এখান থেকে কোনটা সঠিক? তো এটা হবে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে। শিক্ষার্থীরা কি করবে? যে বিভিন্ন সামাজিক সমস্যাটা তারা সমাধান করবে, নিজেরা সমাধান করার চেষ্টা করবে, নিজেরা কাজ করবে, নিজেরা কাজের মাধ্যমে তারা কি করবে? সেই দক্ষতাটা অর্জন করবে, স্কিলটা ডেভেলপ করবে। তো শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে। আর এটা কে বলেছেন? এটা বলেছেন জন ডিউ। তো জন ডিউর মতে প্রোগ্রেসিভ এডুকেশনটা কি? প্রোগ্রেসিভ এডুকেশনটা হলো শিক্ষার্থীদের কাজ করতে দিতে লাগবে, তাদেরকে প্রবলেম দিতে লাগবে, তাদেরকে তাদের কাজ দিতে লাগবে, যাতে তারা তার কাজটা বা তার প্রবলেমটা নিজেই সমাধান করতে পারে, নিজের কাজটা নিজে করতে পারে, কোনো কাজের মাধ্যমে সে শিখতে পারে, কাজের মাধ্যমে তাদের সেই দক্ষতাটা সে অর্জন করতে পারে, তার দক্ষতাটা সে ইমপ্রুভ করতে পারে, স্কিলটা ডেভেলপ করতে পারে, তবেই তার লার্নিংটা সেটা ইফেক্টিভ হবে। এটা কে বলেছেন? এটা বলেছেন জন ডিউ। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বরে, শিক্ষার্থীদের মধ্যে নতুন জ্ঞান সৃষ্টি করার ক্ষমতা রয়েছে এবং তারা জ্ঞানগত বিষয়বস্তু বোধগম্য করতে পারে। এই ধারণা অনুসারে একজন শিক্ষকের আদর্শ ভূমিকা কি হবে? যে শিক্ষার্থীর মধ্যে নতুন জ্ঞান সৃষ্টি করার এই ক্ষমতাটা রয়েছে এবং তারা তার যে জ্ঞান বিষয়বস্তু বোধগম্য করতে পারে, এই ধারণা অনুসারে একজন শিক্ষকের তার আদর্শ ভূমিকাটা কি হবে? তার আদর্শ ভূমিকাটা হবে একজন সহায়ককারী, একজন গাইডার হিসেবে, মানে তিনি গাইড করবে। কি করবেন? গাইড করবে, যে শিক্ষার্থীদের কোন বিষয়ে হেল্প প্রয়োজন হলে, কোনো বিষয়ে সে বোধগম্য করতে পারছে কিনা, বা তার মধ্যে নতুন কোনো জ্ঞান সৃষ্টি করার যে ক্ষমতাটা, এটা কয়েকজন কি করতে লাগবে? শিক্ষককে কি করতে লাগবে? একজন সহায়ক হতে লাগবে, একজন হেল্পার হতে লাগবে, তাকে একজন গাইডেন্স হিসাবে তাকে কাজ করতে লাগবে। তো এখানে হবে অপশন নাম্বার বি। এখানে শিক্ষকের ভূমিকা কিরকম হবে? একজন গাইডার হিসাবে। নেক্সট 5 নম্বর, নিচের কোন শিশুকেন্দ্রিক শিক্ষার একটি বৈশিষ্ট্য? শিশুকেন্দ্রিক শিক্ষা কি? চাইল্ড সেন্টার এডুকেশন, খুব ইম্পর্টেন্ট। আর এই টপিকটাও কিন্তু তোমাদের সেপারেটভাবে ক্লাস রয়েছে, যারা দেখুনি তোমরা দেখে নিতে পারো। চাণক্য ব্যাচের মধ্যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই একদম ডিপলি ডিসকাস করা ক্লাস রয়েছে। যারা দেখেছো তারা তো আশা করি এটা আনসার করতেই পারবে, আর যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। এনিওয়ে, শিশুকেন্দ্রিক শিক্ষার একটি বৈশিষ্ট্য কি? শিশুকেন্দ্রিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের জন্য হাতে কলমে পাঠদানের পদ্ধতি অবলম্বন করতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা হলো শিক্ষার্থীদের জন্য কি করতে লাগবে? তাদের হাতে কলমে পাঠদান পদ্ধতি অবলম্বন করতে লাগবে, তাদেরকে কাজ দিতে লাগবে, তাদের অ্যাক্টিভ রাখতে লাগবে, তাদের বিভিন্ন কাজের মাধ্যমে তাদের সক্রিয় রাখতে লাগবে, অ্যাক্টিভ রাখতে লাগবে, তারা কাজের মাধ্যমে শিখবে, কাজের মাধ্যমে তাদেরকে শেখাতে লাগবে। এই পদ্ধতি অবলম্বন করতে লাগবে শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে। তো শিশুকেন্দ্রিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো অপশন নাম্বার ডি, শিক্ষার্থীদের জন্য হাতে কলমে পাঠদানের পদ্ধতি অবলম্বন করতে হবে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 6 নম্বরে, প্রগতিশীল শিক্ষা ধারণা সর্বপ্রথম কোন দার্শনিক দিয়েছেন? যে প্রগতিশীল শিক্ষার যে ধারণাটা, অর্থাৎ প্রগ্রেসিভ এডুকেশনটা, এই ধারণাটা সর্বপ্রথম কোন দার্শনিক দিয়েছেন? সেটা দিয়েছেন কি হবে? কারেক্ট আনসার জন ডিউ। অপশন নাম্বার ডি, জন ডিউ প্রগ্রেসিভ এডুকেশনে এই ধারণাটা সর্বপ্রথম দিয়েছিলেন। সো অপশন নাম্বার ডি। 7 নম্বরে হবে, একজন প্রগতিশীল শিক্ষক নিচের কোন ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বদা অনুপ্রাণিত করবেন? যে একজন প্রগতিশীল শিক্ষক, প্রোগ্রেসিভ টিচার, নিচের কোন ক্ষেত্রে শিক্ষার্থীদের অলওয়েজ অনুপ্রাণিত করবেন? সো কারেক্ট আনসারটা হবে শ্রেণীকক্ষে যে কোনো বিষয় আলোচনার সময় সক্রিয়ভাবে বার্তালাপ করার জন্য। যখন ক্লাসের মধ্যে যে কোনো বিষয় পড়ানোর পর আলোচনা যাতে করে, যে আলোচনা করার জন্য স্টুডেন্টরা যাতে একজনের সাথে ডিসকাস করতে পারে, তারা অ্যাক্টিভ থাকে, ক্লাসের মধ্যে যাতে অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, অ্যাক্টিভ থেকে তাদের ডিসকাস করতে পারে, তারা আলাপ আলোচনা করতে পারে, সেই দিকে লক্ষ্য রাখতে লাগবে। তো একজন প্রগতিশীল শিক্ষক শ্রেণীকক্ষে যে কোনো বিষয় আলোচনার সময় সক্রিয়ভাবে বার্তালাপ করার জন্য শিক্ষার্থীদের সর্বদা অনুপ্রাণিত করবেন, তাদের সর্বদা সুযোগ দেবেন, তারাও যাতে ডিসকাস করতে পারে, তারা যাতে ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকে, তারা যাতে সেই ডিসকাশনের মধ্যে অংশগ্রহণ করে, সেই দিকটা দেখতে লাগবে। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 8 নম্বরে, নিচের কোনটি প্রণীতশীল শিক্ষার মূল বৈশিষ্ট্য নয়? তো এখানে নয় বলা হয়েছে, তো এখানে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসারটা হবে এখানে প্রতিটি শিশুকে সমান দৃষ্টিতে দেখা হয়, মানে প্রণীতশীল শিক্ষার মূল বৈশিষ্ট্য মধ্যে এটা পড়ে না। তো এটা হবে অপশন নাম্বার এ, এখানে প্রতিটি শিশুকে সমান দৃষ্টি দেখা হয়। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? তো এখান থেকে কোনটা চাইল্ড সেন্টার এডুকেশনের বৈশিষ্ট্য
নয়। সো কারেক্ট অ্যান্সার হবে এখানে পাঠ্যসূচির ভিত্তি পাঠদান নির্দিষ্ট সময়ে সমাপ্তিকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। যে এখানে কি বলা হয়েছে যে পাঠ্যসূচির যে পাঠদানের যে নির্দিষ্ট সময়ে সেটা সমাপ্তিকরণের উপর গুরুত্ব দেওয়া হয়, মানে কখন সিলেবাসটা শেষ হয়ে যাবে, এই টপিকটা শেষ হয়ে যাবে, এটার উপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে এরকম কোনো বৈশিষ্ট্য নেই। চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে শিশুরাই মেন, শিক্ষার্থীরা মেন, শিক্ষার্থীর উপর বেস করে পড়াতে লাগে, তাদের সাইকোলজির উপর ডিপেন্ড করে, তাদের নিড অনুসারে পড়াতে লাগে, কারণ তারা এখানে মেন। কিন্তু যেহেতু এখানে নয় বলা হয়েছে, বৈশিষ্ট্য নয়, তার জন্য এখানে হবে অপশন নাম্বার বি। এখানে পাঠ্যসূচির ভিত্তিক পাঠদান নির্দিষ্ট সময় সমাপ্তিকরণের উপর গুরুত্ব দেওয়া হয়, আর এটা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়। সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। নেক্সট রয়েছে 4 নম্বরে, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুরা শেখে মূলত। শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে শিশুরা শিখে মূলত ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। যে চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে কিভাবে শিখে শিশুরা, ব্যক্তিগতভাবেও শিখে এবং দলগতভাবেও শিখে। যেমন ব্যক্তিগতভাবে শিশুরা কি করে, তাদের ব্যক্তিগতভাবেও শিখে, আবার দলের মাধ্যমেও তারা শিখে থাকে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 11 নম্বরে রয়েছে, জন ডিউ প্রস্তাবিত ল্যাবরেটরি বিদ্যালয় হলো নিচে কোন প্রকারের বিদ্যালয়। যে জন ডিউ প্রস্তাবিত ল্যাবরেটরি বিদ্যালয়টা হলো নিচে কোন প্রকারের বিদ্যালয়? পাবলিক, সাধারণ, কারখানা, প্রগতিশীল বিদ্যালয়। কারেক্ট আনসার প্রগতিশীল বিদ্যালয়। প্রগতিশীল বিদ্যালয়, প্রোগ্রেসিভ এডুকেশনের যে স্কুল। নেক্সট রয়েছে, নিম্নোক্ত কোন বক্তব্যটি প্রগতিশীল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তো এখান থেকে কোন বক্তব্যটি প্রগতিশীল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে জ্ঞান সৃষ্টি হয় সহযোগিতার মাধ্যমে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে। জ্ঞানটা সৃষ্টি হয় কি? সহযোগিতার মাধ্যমে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে। তো এটি হলো প্রগতিশীল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। আশা করি তোমাদের কাছে ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে, আর তোমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এই 50 এমসিকিউসের মধ্যে তোমাদের কতটা হয়েছে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর তোমাদের আমি বারবার বলছি, কনসেপ্ট ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিডিবির ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে লাগবে। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু যেভাবে কোশ্চেন আসুক না কেন আমরা আনসার করতে পারবো। তার জন্য আগে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে লাগবে। আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা প্রচুর পরিমাণে ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছি। আর তোমরা চাণক্য ব্যাচের মধ্যে প্রতিটা ক্লাস, প্রতিটা সাবজেক্টেরই ক্লাস খুব সুন্দরভাবে ডিপলি ডিসকাস করা আছে। সেখানে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের ক্লাস পেয়ে যাবে। সেই কনসেপ্টের পাশাপাশি সেখানে ওয়ান লাইনার কোশ্চেন আনসারও পেয়ে যাবে, এবং সেখানে পিডিএফ নোটস প্রোভাইড করা আছে। তো পিডিএফ নোটস থেকে তোমরা পড়তেও পারবে, যে ক্লাস দেখে বুঝতে পারবে, পিডিএফ নোটস থেকে তোমরা পড়তে পারবে। পরে তোমাদের নিজেদেরকে যাচাই করার জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে। মক টেস্টের সুবিধাও রয়েছে, মক টেস্টও তোমরা দিতে পারবে। আর এখানে ইউটিউবে তোমাদের জন্য প্র্যাকটিস তো করাচ্ছি, তো তোমরা একটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ। কনসেপ্ট ক্লাস, কোশ্চেন আনসার, পিডিএফ নোটস, মক টেস্ট এবং এই যে এমসিকিউসগুলো প্র্যাকটিস সেটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এটার জন্য তোমরা কি করতে পারো, দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে নজর রাখো, এবং কনসেপ্ট ক্লাস, পিডিএফ নোটস এগুলোর জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে ফুল কোর্সটা, চাণক্য ব্যাচে কোর্সটা পেয়ে যাবে, সেটা তোমরা নিতে পারো। ওকে, আর বাকি ডিটেলসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, এনিওয়ে 13 নম্বর কোশ্চেনে রয়েছে, একটি শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয়। যে একটি শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ, শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ কি? চাইল্ড সেন্টার যে এডুকেশন, যেখানে শিক্ষার্থীরাই মেন, শিশুরাই মেন থাকে, কারণ তাদের উপর ডিপেন্ড করি অ্যাজ এ টিচার আমরা পড়াবো, যে তাদের নিড অনুসারে তাদের কোন জিনিসটা দরকার, তাদের সাইকোলজিটা বুঝে, তাদের কি বুঝে, তাদের অ্যাকর্ডিং পড়াতে লাগবে, মানে যেখানে শিক্ষার্থীরা মেন। তো ওই ধরনের শ্রেণীকক্ষকে বলা হয় শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ। সেই শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক কি করবেন? তো কারেক্ট অ্যান্সার হবে সেই পদ্ধতি প্রয়োগ করবেন যেখানে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষণের জন্য উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে উৎসাহ পাবে, মানে সেই পদ্ধতিটা প্রয়োগ করতে লাগবে। অনেক পদ্ধতি রয়েছে, অনেক টিচিং স্টাইল রয়েছে, তো এরকম পদ্ধতিটা নিতে লাগবে যেখানে শিক্ষার্থীরা তাদের যে নিজের কাজটা, নিজের যে শিখনটা, সেটার জন্য উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে তারা উৎসাহ পাবে, তারা উৎসাহটা পাবে, সেরকম একটা পদ্ধতি চুজ করতে লাগবে শিক্ষকের। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। আর আমি বাকি অপশনগুলি পড়ছি না, আদারওয়াইজ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো জাস্ট আনসারটা বলে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এনিওয়ে 14 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষণবিদ্যা অর্থাৎ প্যাডাগজি অনুসারে নিচের কোনটা সঠিক? তো শিশুকেন্দ্রিক শিক্ষণবিদ্যা প্যাডাগজি অনুসারে কোনটা এখানে সঠিক হবে? তো এখান থেকে সঠিক হলো শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং তার মতামতের উপর প্রধান গুরুত্ব আরোপ করা। যে শিক্ষার্থীর কি অভিজ্ঞতা রয়েছে বা তার কি মতামত রয়েছে, তার ওপিনিয়ন কি, সেটার উপর গুরুত্ব আরোপ করতে লাগবে।
কারণ শিশুকেন্দ্রিক শিক্ষণটা মানে কি, প্যাডাগজি মানে কি, এটা মানে হলো চাইল্ড সেন্টার, মানে শিক্ষার্থীর উপর, শিশুদের উপর ডিপেন্ড করে তাদেরকে, মানে তারাই হলো মেন, তাদেরকে লক্ষ্য রেখে তাদেরকে মানে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে যে টিচিং স্টাইলটা বা কী পড়াবো, কোন বিষয়টা হবে, সিলেবাসে কী থাকবে, কোন টপিকটা থাকবে, কীভাবে পড়াবো কিংবা কতটুকু পড়াবো, সেটা কিন্তু ডিপেন্ড করবে, সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করবে শিশুর উপর। সেটা শিশুকে কেন্দ্র করেই আমাদেরকে বাকি জিনিসগুলো অবলম্বন করতে লাগবে। ওই ধরনের শিক্ষণ ব্যবস্থাটাকে বলা হয় যে শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক শিক্ষণ ব্যবস্থা বা প্যাডাগজি। তো আর এটার মধ্যে কী করতে লাগবে, শিক্ষার্থীর যে অভিজ্ঞতা রয়েছে বা তার যে মতামত, তার ওপিনিয়ন রয়েছে, সেগুলির উপর আমাদেরকে গুরুত্ব আরোপ করতে লাগবে। তো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। 15 নম্বরে রয়েছে আধুনিক শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য কি? আধুনিক শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী কেন্দ্রিক। আধুনিক শিক্ষাটা কীরকম হবে? শিক্ষার্থী কেন্দ্রিক হবে। অপশন নাম্বার বি শিক্ষার্থী কেন্দ্রিক। যে মডার্ন এডুকেশন সিস্টেমটা কীরকম হবে? চাইল্ড সেন্টার এডুকেশন হবে। যে স্টুডেন্টকে আমাদেরকে তাদেরকে কেন্দ্র করে আমাদেরকে বাকি বিষয়গুলো পড়াতে লাগবে, শেখাতে লাগবে, কারণ শিক্ষার্থী হলো এখানে মেইন। 16 আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি? আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর আত্মসক্রিয়তা। শিক্ষার্থীকে আত্মসক্রিয়তা। অপশন নাম্বার এ। 17 নম্বরে রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শিশুকে সক্রিয় করে তোলা। শিশুকে সক্রিয় করে তোলা মানে শিশুদেরকে কী করতে লাগবে? অ্যাক্টিভ রাখতে লাগবে। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো তারা যাতে ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকে, তাদেরকে অ্যাক্টিভ রাখতে লাগবে, তাদেরকে সক্রিয় রেখে তাদের কাজের মাধ্যমে তাদেরকে শেখাতে লাগবে, তবেই তাদের লার্নিংটা ইমপ্রুভ হবে, তাদের লার্নিংটা ইফেক্টিভ হবে। তো শিশুকে সক্রিয় করে তোলা হলো শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 18 নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষায় পাঠক্রম হবে। শিশুকেন্দ্রিক শিক্ষায় পাঠক্রমটা কীরকম হবে? সেটা হবে কর্মকেন্দ্রিক পাঠক্রম। কীরকম? কর্মকেন্দ্রিক পাঠক্রম হবে, মানে কাজের মাধ্যমে শেখা। শিশুকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে কাজের মাধ্যমে শেখাতে লাগবে। ধরো স্টুডেন্টকে একটা প্রজেক্ট দেওয়া হলো, একটা কাজ দেওয়া হলো, একটা টাস্ক দেওয়া হলো, সেটার মাধ্যমে সে কাজটা করলো, কাজের মাধ্যমে সে অনেক নতুন নতুন জিনিস শিখলো। তো কর্মকেন্দ্রিক পাঠক্রম হবে শিশুকেন্দ্রিক শিক্ষার যে পাঠক্রমটা, যে সিস্টেমটা। সো অপশন নাম্বার সি। 19 নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষা নয়? এখান থেকে কোনটা শিশুকেন্দ্রিক শিক্ষা নয়? শিক্ষার্থী সবসময় অন্যের উপর নির্ভরশীল হবে, এটা কোনো শিশুকেন্দ্রিক শিক্ষার মানে এটা নয়। কারণ নয় বলা হয়েছে তার জন্যই দেখতে লাগবে। তো শিক্ষার্থী সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকবে, এটা কোনো শিশুকেন্দ্রিক শিক্ষার যে বৈশিষ্ট্য নয়। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, কারণ এখানে নয় বলা হয়েছে। তো কোশ্চেন দেখে কিন্তু ভালোভাবে দেখে অপশন বুঝে আমাদের আনসার করতে লাগবে। এনিওয়ে নেক্সট রয়েছে 20 নাম্বার। শিশুকেন্দ্রিক শিক্ষা হলো, শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি? শিশুকেন্দ্রিক শিক্ষা হলো শিশুর সুপ্ত সম্ভাবনাকে অগ্রাধিকার দেওয়া, শিশু চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, তারপর শিশু প্রয়োজন অনুসারে শিক্ষণে অগ্রসর হওয়া। মানে শিশু যে সুপ্ত সম্ভাবনা রয়েছে সেটাকে ইম্পর্টেন্স দিতে লাগবে, শিশু চাহিদাকে ইম্পর্টেন্স প্রায়োরিটি দিতে লাগবে, বা শিশু যে প্রয়োজন, শিশু প্রয়োজন অনুসারে আমাদেরকে শেখন মানে পড়াতে লাগবে, তাদের শেখাতে লাগবে। তো উপরে সবগুলি হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 21 শিশুকেন্দ্রিক শিক্ষার কারণ হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার কারণটা কি? শিশুকেন্দ্রিক শিক্ষার কারণটা হলো প্রতিটি শিশুই হলো স্বতন্ত্র। প্রতিটি শিশুর মধ্যে বৈষম্য দেখা যায়, প্রতিটি শিশুর নিজস্বতা আছে, যে প্রতিটা শিশু, প্রতিটা মানুষের মধ্যে একটা নিজস্বতা আছে, প্রতিটা শিশুই আলাদা, ডিফারেন্স রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, আর প্রতিটা শিশু স্বতন্ত্র। তার জন্য কিন্তু কী করতে হবে? প্রতিটা শিশুর অ্যাকর্ডিং আমাদেরকে পড়াতে লাগবে, তার জন্যই কিন্তু এই চাইল্ড সেন্টার এডুকেশন সিস্টেমটা করা। আর এটার কারণটাই হলো এই যে এইগুলি হলো কারণ, তার জন্য হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি অপশন নাম্বার ডি। 22 শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে যে শিক্ষকের দায়িত্বটা কি? শিক্ষকের দায়িত্ব হলো শিক্ষার্থী শিক্ষণে সহায়তা ভূমিকা পালন করা, যে শিক্ষার্থী শিখছে কিনা তার লার্নিংয়ের মধ্যে তাকে হেল্প করা। যে শিক্ষকের দায়িত্ব হলো শিক্ষার্থী যে জিনিসটা শিখছে, যেটা সে লার্নিং করছে, সেটার মধ্যে তাকে হেল্প করা, তাকে গাইডেন্স দেওয়া, যে জায়গাতে গাইডেন্স প্রয়োজন, যে জায়গাতে হেল্পের প্রয়োজন, সেখানে তাকে হেল্প করা। এটাই হলো শিক্ষকের দায়িত্ব বা তার কর্তব্য কিসে? শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 23 আধুনিক শিক্ষার অন্যতম রূপ হলো, আধুনিক শিক্ষার যে অন্যতম রূপটা কি? তো সেটা কি হবে? সেটা হবে শিশুকেন্দ্রিক শিক্ষা। আধুনিক শিক্ষার অন্যতম রূপ হলো শিশুকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশন। 24
শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তিটা কি, সেটা হলো মনোবৈজ্ঞানিক। যে শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি হলো মনোবৈজ্ঞানিক, মানে আমাদের যদি মনোবিজ্ঞান মানে সাইকোলজিটা জেনে, স্টুডেন্টের সাইকোলজি যদি আমরা বুঝতে পারি, মানে স্টুডেন্টের নিড, স্টুডেন্টের সাইকোলজি, তাদের কী চাচ্ছে, কীভাবে চাচ্ছে, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে পড়াতে লাগবে। আর শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তিটাই হলো মনোবৈজ্ঞানিক, সাইকোলজির উপর ডিপেন্ড করে। তার জন্যই তো আমাদের এই টিচিং প্রফেশনের মধ্যে এই সিডিপি, সাইকোলজি পার্ট, এই প্যাডাগজি পার্টটা কতটা ইম্পর্টেন্ট। প্যাডাগজি পার্টটা দেখবে প্রতিটা সাবজেক্টের মধ্যে রয়েছে। এখন এসএসটি পার্ট হোক, সায়েন্সের হোক, ম্যাথের পার্ট হোক, বেঙ্গলি হোক, ইংলিশ হোক, ককবরক হোক, যে সাইকোলজি হোক, সবগুলি ক্ষেত্রেই কি প্যাডাগজি পার্ট রয়েছে। আর এটাই কিন্তু শিশুকেন্দ্রিকের সাথে কিন্তু এটা রিলেটেড, এটা টিচিংয়ের সাথে রিলেটেড, এটা সাইকোলজির সাথে রিলেটেড। তো শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি হলো মনোবৈজ্ঞানিক। সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 25। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হলেন, যে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হলেন একজন বন্ধু, নির্দেশক, সহায়ক, অর্থাৎ সবকটি, ফ্রেন্ডস, ফিলোসফার, গাইড। শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক একজন বন্ধু, শিক্ষক একজন নির্দেশক, শিক্ষক একজন সহায়ক। যেখানে বন্ধু হিসাবে থাকতে লাগবে বন্ধু হিসাবে থাকবে, যেখানে নির্দেশক হিসাবে মানে এখানে কি করতে লাগবে, নির্দেশ দিতে লাগবে, এখানে যে ফিলোসফার হতে লাগবে, এখানে হেল্প লাগবে, এখানে গাইডেন্স করতে লাগবে। তো যেখানে যে ভূমিকা সেটা সে পালন করতে লাগবে। তো এগুলি হলো শিক্ষকের ভূমিকা। সো উপরে সবকটি। 26। নিচে কোনটি প্রগতিশীল শিক্ষার লক্ষণ নয়? তো এখান থেকে কোনটা প্রগতিশীল শিক্ষার লক্ষণ নয়? গতানুগতিক জ্ঞান ধারণা গড়ে তোলা। যে প্রগতিশীল যে শিক্ষার যে লক্ষ্যটা, সেটা যেরকম মানে গতানুগতিক হবে না, তাছাড়া অন্যান্যগুলো হবে। প্রগতিশীল শিক্ষার লক্ষ্য প্রোগ্রেসিভ এডুকেশন, তো যেহেতু এখানে নয় বলা হয়েছে তার জন্য এখানে হয়েছে গতানুগতিক জ্ঞান ধারণা গড়ে তোলা। এখন প্রোগ্রেসিভ এডুকেশনের ক্লাসটা দেখলে কিন্তু তোমরা এটা ইজিলি আনসার করতে পারবে। তার জন্য বারবার বলছি কনসেপ্ট ক্লাস খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর তাছাড়া তোমাদের কারোর যদি নোটসের প্রয়োজন হয়, হার্ড কপি নোটসে, আমাদের এখানে নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটাই রয়েছে। টেট 1ও আছে, টেট 2 আছে। সায়েন্স, আর্টস, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ককবরক সবগুলি পার্টি রয়েছে। তোমাদের যেই নোটসটাই প্রয়োজন, টেট 1 হোক কিংবা টেট 2, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার আসতে পারো। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখতে পারো, দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আমাদের যে নোটসটা রয়েছে, প্রতিটা সাবজেক্টের নোটস রয়েছে, আর প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথমেই চ্যাপ্টার ওয়াইজ ডিটেল ডিসকাশন রয়েছে। প্রথমে কনসেপ্ট একদম ডিটেল ডিসকাশন রয়েছে, তারপর সেটার সাথে এমসিকিউস অর কোশ্চেন আনসার রয়েছে। আর যারা আমাদের থেকে এই নোটসটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট থাকবে, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। নোটস নিলে নোটের সাথেই তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ। ওকে, তো আশা করি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর তাছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, সেটার জন্য তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে ফুল ইনফরমেশন পেয়ে যাবে, কীভাবে হবে, কোন টপিক থেকে মক টেস্ট হবে, সম্পূর্ণ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এবং দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে প্রতিনিয়ত। ওকে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো 27 নম্বরে রয়েছে নিচে কোনটি প্রগতিশীল শিক্ষার নীতি নয়? তো এখান থেকে প্রগতিশীল শিক্ষার নীতি নয়, পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষাদান, এটা প্রগতিশীল শিক্ষার নীতি নয়। মানে এই যে প্রোগ্রেসিভ এডুকেশনের প্রিন্সিপাল নয়, যে শুধু বুকিশ ল্যাঙ্গুয়েজ, শুধু বইয়ে যেটা আছে সেটাই শুধু পড়ানো হলো, এটা কোনো প্রগতিশীল শিক্ষার লক্ষ্য নয় বা এটা নীতি নয়। কারণ প্রগতিশীল শিক্ষার নীতিটা কি, ওই ক্ষেত্রে যে মানে পাঠ্যপুস্তক তো আছে, তার পাশাপাশি আর অনেক কিছু, যে সক্রিয়ভাবে শিক্ষা প্রদান করতে লাগবে, কাজের মাধ্যমে শিখতে লাগবে, বা এরকম মানে অ্যাক্টিভ থাকতে লাগবে, সক্রিয় থাকতে লাগবে। কিন্তু যেহেতু এখানে নয় বলা হয়েছে তার জন্য হয়েছে পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষাদান। এটা হবে এখানে কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 28, নিচে কোনটি প্রগতিশীল শিক্ষার শিক্ষণ পদ্ধতি নয়? তো এখান থেকে শিক্ষণ পদ্ধতি নয়, সেটা হবে বক্তৃতাদান পদ্ধতি। বক্তৃতাদান পদ্ধতি মানে লেকচার মেথডটা প্রগতিশীল শিক্ষার শিক্ষণ পদ্ধতি নয়। প্রগতিশীল শিক্ষা, এই প্রোগ্রেসিভ এডুকেশনের মধ্যে অনেক টিচিং মেথড ইন্ট্রোডিউস করা হয়েছে, লাইক প্রকল্প পদ্ধতি হতে পারে, মানে প্রজেক্ট মেথড, তারপর ধর আবিষ্কার পদ্ধতি, ডিসকভারি মেথড হতে পারে, ডেমনস্ট্রেটিভ মেথড হতে পারে, ইন্ডাকটিভ মেথড হতে পারে, ডিফারেন্ট মেথড হতে পারে। কিন্তু এই যে বক্তৃতা মানে লেকচার পদ্ধতি, সেটা অনেক আগে থেকে চলতে যাচ্ছে, মানে ট্রেডিশনাল মেথড এটা। কিন্তু প্রগতিশীল শিক্ষার মধ্যে এটা যে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি পড়ে না। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, জাস্ট বিকজ এখানে নয় বলা হয়েছে। নেক্সট রয়েছে 29,
শিশুকেন্দ্রিক শিক্ষার মূল নীতি হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল নীতিটা হলো কাজের মাধ্যমে শেখা, কোনো কিছু কাজের মাধ্যমে শেখা। ধরো একটা প্রজেক্ট দেওয়া হলো শিশুদেরকে, তারা প্রজেক্টটা করছে, প্রজেক্ট করার সাথে সাথে সে নতুন নতুন জিনিস শিখতে পারছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে তাদের, তো কাজের মাধ্যমে তারা শিখতে পারছে, আর এটাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষার মূল নীতি। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 30-তে রয়েছে শিক্ষা শিশুদের নিকট বোঝা কেন, যে শিক্ষাটা শিশুদের কাছে বোঝা কেন। শিক্ষাটা শিশুদের কাছে বোঝা তার কারণটা হলো প্রাণহীন শিক্ষা পদ্ধতি। প্রাণহীন শিক্ষা পদ্ধতি মানে কোনো ইন্টারেস্টিং ওয়েতে শিক্ষা প্রদান করা হয় না, বা লেকচার মেথডও দিয়ে গেল, তার জন্য কিন্তু শিশুদের কাছে এই শিক্ষা ব্যবস্থাটা ভালো লাগে না, বা এই শিক্ষাটা একটা বোঝা হিসাবে কাজ করে, যেটা ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, কারণ প্রাণহীন শিক্ষাদান পদ্ধতি, এইটা হলো তার কারণটা। সো অপশন নাম্বার সি। 31, যেসব শিশুরা শ্রেণীকক্ষে বেশি প্রশ্ন করে তাদের কি করা উচিত। যে একটা ক্লাসের মধ্যে ধরো তোমরা ক্লাস করাচ্ছ, ক্লাস করার সময় কেউ কোনো প্রশ্নই করলো না, তাহলে ভেবে নিতে পারো এই ক্লাসটা হয়তো বা বেশি একটা ইফেক্টিভ না, এটার মধ্যে একটা নেগেটিভ কিছু রয়েছে। কিন্তু যখন প্রশ্ন করবে, তারা প্রশ্ন করছে, তারা জিনিসটা বুঝতে পারছে না বা এরকম করে প্রশ্ন করছে, তাহলে বুঝবে যে না, ক্লাসটা সঠিক ওয়েতে চলছে। তো যেসব শিশুরা ক্লাসের মধ্যে বেশি প্রশ্ন করে, তখন শিক্ষকের কি করা উচিত। তখন শ্রেণীকক্ষের বাইরে বা ভিতরে যখনই প্রশ্ন করবে, তখন তাদের সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত। এখন ক্লাসের বাইরে হোক কিংবা ভিতরে হোক, যদি শিক্ষার্থীরা কোনো প্রশ্ন করে টিচারদের, তাহলে তাকে সঠিক উত্তরটা তাদেরকে দেওয়া উচিত। সঠিক উত্তরটা দেওয়ার মাধ্যমে তারা সন্তুষ্টি পাবে, তো সেটা তাদের সন্তুষ্টি করাটা উচিত। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। এরকম না শিক্ষার্থী একটা প্রশ্ন করে সেটা আমরা একটু অ্যাভয়েড করে চললাম বা তাকে আনসারই করলাম না, এরকম না, এরকম করে একদমই উচিত নয়। তাদেরকে আনসারটা করতে লাগবে, যে বাইরে ক্লাসের বাইরে হোক কিংবা ভিতরে হোক, তাদেরকে সঠিকভাবে আনসারটা করতে লাগবে, আনসারটা করে সন্তুষ্ট হতে লাগবে, মানে তাদেরকে সন্তুষ্ট করতে লাগবে। এখন ধরো অনেক সময় তো যে যারা শিক্ষক রয়েছে, শিক্ষকও তো সব কিছু জানে না, শিক্ষকও তো মানুষ, আমরা তো মানুষ, আমরা তো সবাই সব কিছু তো আমরা জানি না। তখন যদি ওই জিনিসটা বিষয়টা জানা নাও থাকে, শিক্ষার্থী কোনো কোশ্চেন করলে এটা যদি জানা নাও থাকে, তখন আমরা আনসার দিতে না পারি, আমরা পরবর্তী সময় হলো তাদেরকে আমরা আনসারটা দিতে লাগে, কারণ এটা করা উচিত। তো এটা একটা শিক্ষকের একটা মানে কোয়ালিটির মধ্যে কিন্তু আসে। তো এটা হবে অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 32 নাম্বার, শিশু পাঠক্রম রচনার ক্ষেত্রে আপনি কোন নীতি প্রয়োগ করবেন। শিশু পাঠক্রম রচনার ক্ষেত্রে যে কোন নীতিটা প্রয়োগ করবে। সো কারেক্ট আনসারটা কি হবে, কারেক্ট আনসার হবে ধারাবাহিকতা ও পরিবর্তনের নীতি। যে ধারাবাহিকতা মানে কন্টিনিউয়াস অ্যান্ড চেঞ্জেসের যে নীতিটা, সেটা প্রয়োগ করবেন। সো অপশন নাম্বার এ। 33, শিশুকেন্দ্রিক শিক্ষায় কর্মভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় কেন। যে চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে কর্মভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার উপর কেন গুরুত্ব দেওয়া হয়, তার কারণটা কি। তার কারণটা হলো শিশুর সক্রিয়তা বাড়ানোর জন্য, শিশুরা যাতে অ্যাক্টিভ থাকে, তারা যাতে সক্রিয় থাকে, তার অ্যাক্টিভনেসটা বাড়ানোর জন্য তাদের কিন্তু কাজের উপর শিক্ষা মানে কাজের মাধ্যমে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 34, একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা, তাদের ইন্সপায়ার করা, তাদের অনুপ্রাণিত করা, এটা হলো আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 35-এ রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর স্বাধীনতা কেমন হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে শিশুর যে স্বাধীনতা, সেটা হবে অবাধ স্বাধীনতা। কীরকম হবে, অবাধ স্বাধীনতা। 36, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কাকে বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক বলা হয় রসুকে। কাকে বলা হয়, রসুকে। অপশন নাম্বার বি। 37, নিম্নোক্ত কোন উপাদানটি স্ট্যানবার্গের বৃদ্ধি তথ্যের সঙ্গে সম্পর্কিত নয়। তো এখান থেকে কোন যে উপাদানটি স্ট্যানবার্গের বৃদ্ধি তথ্যের সাথে সম্পর্কিত নয়। তো কারেক্ট আনসার সামাজিক। এটা স্ট্যানবার্গের যে বৃদ্ধি তথ্যের সাথে সম্পর্কিত নয়, সামাজিক। 38, নিম্নোক্ত কোনটি স্ট্যানবার্গের বৃদ্ধি তথ্যের সঙ্গে সম্পর্কিত। সো কারেক্ট আনসার কি হবে, ব্যবহারিক বুদ্ধি, অর্থাৎ প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, আর এগুলি কিন্তু ইন্টেলিজেন্স যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে ডিসকাস করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। 39, প্রথম বৃদ্ধি অবিকা কে নির্মাণ করেন। প্রথম বৃদ্ধি যে অবিকাটা, সেটা কে নির্মাণ করেন, সেটা করেন আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে, অপশন নম্বরে আলফ্রেড বিনে। 40, নিম্নোক্ত কোন বুদ্ধি মানুষকে অন্য মানুষের অনুভূতি এবং মানসিক অবস্থা বুঝতে সহায়তা করে। সো কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসারটা হবে আন্তঃব্যক্তিক বুদ্ধি, অর্থাৎ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এই যে গার্নারের যে থিওরি রয়েছে, সেখানের মধ্যে কিন্তু যে 9টা থিওরি কথা বলেছে, যে 9টা টাইপসে বলা হয়েছে, 9 টাইপস অফ ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে, তার মধ্যে থেকে একটা ছিল কি, আন্তঃব্যক্তিক বুদ্ধি মানে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এখন ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স কি, মানে অন্যের সাথে যে অন্যের মানুষের অনুভূতিটা বোঝা, সেটা বুঝে তাকে সহায়তা করা, ওইটাই হলো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। তো এখান থেকে কোনটা হবে, আন্তঃব্যক্তিক বুদ্ধি মানুষকে অন্য মানুষের যে অনুভূতি এবং মানসিক অবস্থাটা বুঝতে সাহায্য করে, মানে অন্য মানুষ কি অনুভূতি করছে বা তার মানসিক
মানসিক অবস্থাটা কি সেটা বুঝতে সাহায্য করে এই ধরনের বুদ্ধি, আন্তঃব্যক্তিক বুদ্ধি অর্থাৎ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 41। কোনো একটি শিশুর বুদ্ধাঙ্কের পরিমাপ যদি 105 হয় তাহলে সেই শিশু নিম্নোক্ত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? তো 105 হলে কোনটা হবে? 105 হলে হবে যে সাধারণ গড়মানের উপযুক্ত, যে সাধারণ গড়মানের উপযুক্ত। ওকে, তো আমরা ইন অ্যাভারেজ বলতে পারি 90 to 110 আমরা বলতে পারি ইন অ্যাভারেজ, এটার মধ্যে থাকলে হবে সাধারণ বা গড়মানের উপযুক্ত। নেক্সট 42। বিনে সাইমন অভিজ্ঞা নিম্নোক্ত কোনটিকে পরিমাপ করে? যে বিনে সাইমন অভিজ্ঞাটি নিম্নোক্ত কোনটি পরিমাপ করে? তো কারেক্ট আনসার হবে সাধারণ বৃদ্ধি, জেনারেল ইন্টেলিজেন্স। কোনটা হবে? জেনারেল ইন্টেলিজেন্স। 43। বুদ্ধি গঠন সংক্রান্ত তথ্যের প্রবক্তাকে, বুদ্ধি যে গঠনটা সেটা সংক্রান্ত তথ্যের যে প্রবক্তা তিনি হলেন গিলফোর্ড। কে হবেন? গিলফোর্ড। নেক্সট 44। বুদ্ধি কথাটির দ্বারা কি বোঝানো হয়? বুদ্ধি কথা দ্বারা বোঝানো হয় শিক্ষণের যে ক্ষমতাটা বা সঙ্গতি বিধানের ক্ষমতা, বোঝার ক্ষমতা, অর্থাৎ উপরে সবগুলো। অপশন নাম্বার ডি। 45। নিম্নের কোনটি বুদ্ধি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? যেখান থেকে কোনটা বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? তো বুদ্ধি এখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নতুন পরিস্থিতির সঙ্গে ব্যক্তিকে অভিযোগ করতে সহায়তা করা, পূর্ববর্তী জ্ঞান থেকে সুবিধা গ্রহণ করা, বিমূর্ত চিন্তনের ক্ষমতা, অর্থাৎ উপরে সবগুলি। অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। 46। থার্স্টনের মানসিক ক্ষমতার তথ্যটির নাম কি? থার্স্টনের যে মানসিক ক্ষমতা এই তথ্যটির নাম হলো প্রাথমিক শক্তি তত্ত্ব। কি হবে? প্রাথমিক শক্তি তত্ত্ব। অপশন নাম্বার এ। 47। মানসিক বয়স সংক্রান্ত ধারণাটি কে প্রদান করে? মানসিক বয়স সংক্রান্ত যে ধারণাটি রয়েছে সেটা কে প্রদান করেন? আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে। অপশন নাম্বার এ। 48। ইন্টেলিজেন্স বলতে বোঝায়, ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? ইন্টেলিজেন্স বলতে বোঝায় জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন ও প্রয়োগ, যে কোনো কিছু জ্ঞানটা অর্জন করা এবং সেটা প্রয়োগ করা, সেটাই হলো ইন্টেলিজেন্স। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 49 নম্বর, নিচের কোনটি বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়? তো এখান থেকে কোনটা বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়? তো বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয় অপশন নাম্বার সি, বুদ্ধি অর্জন করা সম্ভব। বুদ্ধি অর্জন করা সম্ভব হয় না। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, কারণ এখানে নয় বলা হয়েছে। নেক্সট রয়েছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন 50 নাম্বার। ধরা যাক কোনো শিক্ষার্থীর সমগত বয়স হলো 8। কত? সমগত বয়স কত? 8, এবং তার মানসিক বয়সটা হলো 12। তাহলে তার বৃদ্ধাঙ্কটা কত হবে? তো এখানে আমার আইকিউর ফর্মুলাটা ইউজ করতে লাগবে। আইকিউর ফর্মুলাটা কি? আইকিউর ফর্মুলাটা হলো আমাদেরকে কি করতে লাগবে? আমাদেরকে তার যে মানসিক বয়সটা রয়েছে সেটা লিখতে। মানসিক বয়স কত? 12। তো মানসিক বয়স বাই সমগত বয়স, তার যে সমগত বয়সটা কত? 8 ইন্টু 100 আমাদের করতে লাগবে। তো এই যে এটা করলে কত হবে? এটা করলে আনসারটা আসবে 150। 150 তোমরা ক্যালকুলেশনটা করে নিও। ওকে, তো আইকিউর ফর্মুলাটা দিতে লাগবে। কি করতে লাগবে? মানসিক বয়সটা থাকবে উপরে, তারপর নিচে থাকবে কত? সমগত বয়স, আর ইন্টু 100, এটা হলো আইকিউর যে ফর্মুলাটা। তাহলে এখানে আনসারটা আসবে কত? 150। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, তোমরা ক্যালকুলেশনটা করে দেখে রাখতে পারো। তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা করবে যে এখন যদি সমগত বয়স যদি 4 থাকে, ওকে, আর মানসিক বয়সটা থাকে 16, তাহলে কত হবে? যে সমগত বয়স দিয়ে দিলাম আমি 4, আর যে মানসিক বয়স হলো সেটা দিয়ে দিলাম কত? আমি সেটা দিলাম 16। তাহলে তার বৃদ্ধাঙ্কটা কত হবে, তার আইকিউটা কত হবে, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ক্লাসের 50 MCQs। তো এই যে সিরিজটা করাচ্ছি 7000 MCQ সিরিজটা, আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। বিভিন্ন সাবজেক্ট থেকে, কিন্তু সবগুলি সাবজেক্ট থেকে তোমরা MCQ ক্লাস পেয়ে যাবে, কারণ কনসেপ্ট ক্লাস আমরা প্রচুর করিয়েছি, সেখানে কিন্তু ফুল সিলেবাস ক্লাস অলরেডি করিয়েছি। তো তোমরা যারা সেই কনসেপ্ট ক্লাসগুলি দেখতে চাও, তোমরা চাণক্য ব্যাচ থেকে পেয়ে যাবে, সেখানে তোমরা নিতে পারো। সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, সেখানে তোমরা পেয়ে যাবে চাণক্য ব্যাচ। সেখানে পুরো সিলেবাসের কনসেপ্ট ক্লাস রয়েছে, ডিপলি ডিসকাস করা রয়েছে, অনলাইনে কোশ্চেন রয়েছে, PDF নোটস রয়েছে, এবং ফুল লেন্থের মক টেস্টও তোমরা পেয়ে যাবে। আর এই যে সিরিজগুলো করাচ্ছি এগুলিও তোমরা ওই কোর্সের মধ্যে পেয়ে যাবে। সো আমাদের এখানে নিউ আপডেটেড নোটস রয়েছে TET 1 এবং TET 2, সম্পূর্ণ সিলেবাসের নোটসটাই রয়েছে। তোমাদের কারো যদি নোটসের প্রয়োজন হয়, তোমরা আমাদের সেন্টারে এসে নোটসটা দেখতে পারো। দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নিতে পারো। আর এই নোটের মধ্যে প্রতিটা সাবজেক্টে রয়েছে, সায়েন্স হোক, আর্টস হোক, বেঙ্গলি, ককবরক, সবগুলো সাবজেক্টই রয়েছে। আর প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্টটা একদম ডিপলি ডিসকাস করা আছে, তারপর তার পাশাপাশি MCQs অর কোশ্চেন আনসার আছে।
তারপর এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, নোটের সাথেই তোমরা মক টেস্টটা পেয়ে যাবে। পুরো সিলেবাস থেকে মক টেস্ট কন্ডাক্ট করা হবে, সেই মক টেস্টগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি চাও তোমাদের অফলাইন মক টেস্টের প্রয়োজন, আমাদের এখানে সুপার 30 মক টেস্টের সিরিজ রেডি করা আছে, যেটার মধ্যে টোটাল 30টা মক টেস্ট সেট পেয়ে যাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন তোমরা পেয়ে যাবে একদম পুরো সিলেবাস থেকে। সিডিপি থেকে 30 নাম্বার, বেঙ্গলি থেকে 30 নাম্বার, ইংলিশ থেকে 30 নাম্বার, এসএসটি থেকে 60 নাম্বার, একদম যেভাবে টেটের হয় সেরকমভাবে রেডি করা আছে টোটাল 30টা মক টেস্ট। আর সেই 30টা মক টেস্টের লাস্টে আনসার কি প্রোভাইড করা আছে, 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিট প্রোভাইড করা আছে প্র্যাকটিসের জন্য। কারণ আমাদের এখন কি দরকার, প্রথমত পড়তে লাগবে, রিভিশন করতে লাগবে, তার পাশাপাশি প্র্যাকটিস করতে লাগবে, মক টেস্ট দিতে লাগবে। কারণ মক টেস্ট দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি। অনলাইন মক টেস্ট তো আছেই, কিন্তু তার থেকেও বেশি যেটা ইফেক্টিভ হয় সেটা হলো অফলাইন মক টেস্টটা। কারণ অফলাইন মক টেস্ট যখন ওয়েমার শিটের মাধ্যমে দেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গাতে তোমরা প্রবলেমটা ফেস করছো, তোমরা টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কি না, বা কোন জায়গাতে যে এর জায়গা বি তো দিয়ে দিলে না, এরকম কিন্তু ভুলের মাত্রাটা, মানে প্র্যাকটিস করতে করতে ভুলের মাত্রাটা কমবে। তার জন্য মক টেস্টটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের যদি সেই মক টেস্টের সিরিজ প্রয়োজন হয়, সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যদি চাও তোমরা ক্লাস করবে, অনলাইন ক্লাস করবে, অনলাইন ক্লাসও করতে পারো, সেটার সিস্টেম আমাদের এখানে রয়েছে। তো তোমাদের টেটের রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কি যাচাই করে নিও, তোমরা কি দেখে নিও, তোমাদের কাছে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। ওকে, সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ক্লাস। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে কিনা, এবং তোমাদের যে হোম টাস্কটা আমি দিলাম সেটা কমেন্টের মাধ্যমে আনসারটা জানিয়ে দেবে, এবং এটাও জানাবে তোমরা 50-র মধ্যে কতটা আনসার করতে পারলে। তাহলে কিন্তু আমি অনেকটাই খুশি হব, তোমাদের কমেন্টে আমরা অনেকটাই খুশি হই, অনেকটাই মোটিভেটেড ফিল করি। তো কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং কমেন্ট করে এটাও জানাবে কোন টপিকের উপর নেক্সট তোমরা ক্লাস চাও। তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।